হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি আজকে তোমাদেরকে কেপিএসআই প্রিলিমসের 2023 সালে যে প্রশ্নটা এসেছিল তার ম্যাথের পার্টটা বা ম্যাথ অংশটা নিয়ে কিন্তু আমরা এই ক্লাসে আলোচনা করব এবং প্রত্যেকটা শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্কগুলো কিন্তু করে দেব। তো চলো আমরা শুরু করছি। সবার প্রথমে এই অঙ্কটা দেখো। অঙ্কটা সহজ, কিন্তু টেকনিক দিয়ে করলে আমাদের যে সে হয়ে যাবে। সেই টেকনিকগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো। এখানে কি বলছে, 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য কত। এখন আমরা যদি এমনি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ আলাদাভাবে বার করি তাহলে হবে, সেভাবে করলে অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু আমরা সহজে করব। দেখো, সবার প্রথমে এই যে 1000 টাকার 10% হারে যে সরল সুদ সেটাই আমি এখানে বার করছি। মনে করো আসল যখন 1000 টাকা, তখন তাহলে 10% মানে দুটো শূন্য এখান থেকে কেটে যাও, দিয়ে এখানে 10 আর 10 গুণ করলে 100 টাকা। তার মানে প্রথম বছরে কি হচ্ছে, 100 টাকা কি হচ্ছে, সুদ। এইটা কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রেও তাই থাকবে। এবার চলে আসো, এটা হচ্ছে প্রথম বছরের, হ্যাঁ, ফার্স্ট ইয়ারে। আচ্ছা, সেকেন্ড ইয়ারে কি হবে, আবার 100 টাকায় সুদ আসবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আবার এই 100-র উপরে কিন্তু আবার সুদ হয়, তখন 100-র উপরে 10% চাপালে কিন্তু আবার 10 টাকা চলে আসবে, ঠিক। চলে এসো, যেহেতু 3 বছর বলেছে মানে আমাকে আর একটা করতে হবে। অঙ্কটা এইভাবে করলে তোমাদের একদম যেই সেই উত্তর পৌঁছাতে পারবে তোমরা, ওই জন্য আমি তোমাদেরকে এইভাবে শেখাচ্ছি। 3 নম্বর বছরে গিয়ে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু 3 নম্বর বছরে গিয়ে কিন্তু এখানে আবার 100 টাকা সরল সুদ দেবে, ঠিক। কিন্তু এইখানে এই যে চক্রবৃদ্ধি সুদটা আবার এখানে 100 আর 100 200, এই আগের যেটা ছিল এই অ্যামাউন্টটার উপরে 10% চাপাও, তাহলে হয়ে যাবে 20। এবার এই সুদেরও আবার একটা সুদ হবে, সেটা হবে 10-এর সুদ হলে 1 টাকা হয়। এবার খেয়াল করে দেখো, এই প্রথম যে ছকটা আসবে এইটা হচ্ছে কিন্তু সরল সুদ। কত হচ্ছে সরল সুদ, কত, 300 টাকা, রাইট। আচ্ছা, এখানে কত হচ্ছে 31 টাকা। এই 10, 20 আর 1 31। মনে রাখবে এই পুরোটা মিলে কিন্তু চক্রবৃদ্ধি সুদ, আর এই 300টা হচ্ছে সরল সুদ। তাহলে পার্থক্য কোনটা থাকবে, শুধু 31টা থাকবে না, এর থেকে 300 বিয়োগ করলে সরল সুদটা কেটে যাবে। তার মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য হচ্ছে 31 টাকা। দেখো, আমাদের কোনো ক্যালকুলেশন ছাড়াই কিন্তু অঙ্কটা করতে পারছি। যদি কেউ বলে একটু ডিটেলসে বললে ভালো হয়, দেখো ডিটেলসে বললে তাহলে তোমাকে আমি এইভাবে বলবো যে এটার উপর 10% 3 বছরে যদি করা হয় তাহলে আমাদের চলে আসবে 300 টাকা। এটা হচ্ছে সরল সুদ। চক্রবৃদ্ধি সুদটা বার করতে হয় কিভাবে, সবার প্রথমে এখানে 10 মানে 1-এর 10 লিখে নেবে। এভাবে যদি করো তাহলে প্রথমে 10 সুদাসল মিলে হচ্ছে 11, তারপরে আবার 10 সুদাসল মিলে 11, আবার 10 সুদাসল মিলে হচ্ছে 11। তাহলে এই তিনজনকে গুণ করলে এই পাশে হচ্ছে 1000 আর এই পাশে হচ্ছে 1331। তাহলে এদের মধ্যে গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 331। তাহলে আগে ছিল 300 সরল সুদ আর এখন হয়েছে 331। তাহলে এটা কিন্তু আমাদের 31 টাকা পার্থক্য হবে। আগের পদ্ধতিটা শেখালাম, এই পদ্ধতিটা শেখালাম, তোমরা যেটা সুবিধা হয় সেটা করবে। তবে আমি বলছি আগেরটা তোমাদের সুবিধা হবে এই কারণেই, ওখানে ক্যালকুলেশনের ঝামেলা অনেকটা কম, আর এখানে হচ্ছে এটা একটা নিয়ম যেটা আমি তোমাদেরকে আগে শিখিয়েছিলাম সেইভাবে। চলো, এখানে আমরা অপশন ডিতে সঠিক উত্তর পাবো। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পুরো ক্লাসটা দেখো, তোমাদেরকে অনেক কিছু অঙ্ক আছে যেগুলো আমি খুব শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। মনে রাখবে এই টাইপসের অঙ্ক তোমরা যেই সেই পেরে যাবে, ঠিক আছে। প্রথম ও দ্বিতীয় অংশ যথাক্রমে 10% ও 20% হারে সুদ দিলে মোটের উপরে 320 টাকা সুদ পায়। বলছে প্রথম অংশ কত টাকা ছিল, মানে প্রথম যে অংশটা সেটা কত ছিল। আমরা এইটাকে একটু কল্পনা করে নেব যে এইটাকে যে আসল দুটো ভাগে ভাগ করছে, সেটা কত করে ভাগ করছে আমি কিন্তু জানি না। তাহলে আমাকে কি করতে হবে, আমি প্রথমে যদি মনে করি এক্স, তারপরে হচ্ছে আমাদের 2000 মাইনাস এক্স, এই এক্স ধরে করলে অঙ্কটা হবে। শোনো ভালো করে, এক্স ধরে করলে অঙ্কটা হবে, কিন্তু এটা ভীষণ বড় হয়ে যাবে, আমরা এইভাবে করব না। আমরা একদম শর্টকাট পদ্ধতি অবলম্বন করব। তো সবার প্রথমে আমি মনে করছি যে এইটা হচ্ছে পুরোটাই ধরে নিচ্ছি আসল, তাহলে 10% হারে থাকলে সুদ কত দেবে, 10% দুটো শূন্য চলে গেল, তাহলে 200 টাকা। আবার যদি পুরোটাই যদি এই 20% হারে থাকে তাহলে কত হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে আমার 400 টাকা। আমি দেখো সেইভাবে অ্যালিগেশন পদ্ধতি ইউজ করছি। তাহলে প্রথমে পুরো 10% হারে যদি পুরো এই টাকাটাই থাকে তাহলে হচ্ছে 200 টাকা। আবার যদি 20% হারে পুরো এই টাকাটাই থাকে তাহলে এটা হচ্ছে 400 টাকা। এবার দেখো, এদের কিন্তু মোটের ওপরে যে সুদটা সেটা কিন্তু দেওয়া রয়েছে 320 টাকা। এদের মধ্যে গ্যাপ বার করো, বার করে এখানে লেখো, ওকে। দেখো বিয়োগ করলে 120 হয়, আর এদের মধ্যে গ্যাপ বার করে এখানে লেখো 80 হয়।
তাহলে দেখো এখানে 0 0 কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে এটা 2 হলো, এটা 4 দিয়ে কাটলে 3 হলো। তার মানে 2:3 অনুপাতে কিন্তু ভাগ হবে, প্রথম ও দ্বিতীয় এই অংশটা 2:3 অনুপাতে ভাগ হয়ে যাবে। তাই যদি হয় তাহলে এই 2000 টাকাকে তুমি জাস্ট একটুখানি ভাগ করে নাও, তাহলে 2 এখানে 5 অংশ হয়ে যাবে, 2/5 অংশ প্রথম জন পাবে। তার মানে এটা হচ্ছে কাটলে হয়ে যাচ্ছে 400-800 টাকা। তার মানে প্রথম ব্যাংকে বা প্রথম অংশ রেখেছিল 800 টাকা। এই পদ্ধতি অনুযায়ী তোমরা অঙ্কটা যদি করো তোমাদের একদম সহজ হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে বলবো যদি টেকনিকটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে রেখো এবং পুরো ক্লাসটা দেখো, ঠিক আছে? তোমাদের বিশেষ করে WBP যারা পরীক্ষা দেবে, এর সঙ্গে কেপি যারা পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু পরপর আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ম্যাথের পার্টটা কিন্তু করে দেবো। এবং এছাড়া আমাদের চ্যানেলে অনেক ক্লাস হয়ে গিয়েছে, তোমরা আগের ক্লাসগুলো দেখে আসতে পারো। চলো এবার তোমাদের যারা বিশেষ করে ডব্লিউবিপি, কেপি এবং এসআই, ডব্লিউবিপিএসআই বা কেপিএসআই, তো এখানে ডব্লিউবির জন্য যারা পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য ডব্লিউবি কনস্টেবলটাও তো এই 2025 সালে যারা বিশেষ করে পরীক্ষা দেবে তাদের জন্য যে বইটা খুব গুরুত্বপূর্ণ, এই বইটা তোমাদের খুব বাধ্যতামূলক, বিশেষ করে ম্যাথের, ঠিক আছে? ম্যাথ ছাড়া আরো আদার্স বই যেগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা এই জায়গাটাতে ডবল ট্যাপ করো, দেখো আমাদের কিন্তু বই এখানে সাজেস্ট করা আছে, ঠিক আছে? এইখানে তোমরা ডবল ট্যাপ করো, এখানে ডবল ট্যাপ করো, দেখে বুঝতে পারবে এখানে ভিউ প্রোডাক্ট আছে, ওখানে জাস্ট তোমরা টাচ করে বইগুলো একবার দেখে আসতে পারো, যেটা তোমাদের মনে হয় যদি কারো কেনা থাকে তা খুব ভালো, তবু একবার জাস্ট ভিজিট করে আসো, দেখো যদি তোমাদের পছন্দ মতো হয় সেই বইটা নিয়ে নিতে পারো। এগুলো ডব্লিউবিপির জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই টাইপসের অঙ্ক পরীক্ষায় আসে এবং খুব সহজে কিন্তু পারা যায়। বলছে এ নল বি নলের 3 ক্ষমতা সম্পন্ন। তার মানে এই কথা থেকে আমি লিখতে পারবো এ আর বি যদি লিখে নিই এই জায়গায়, তাহলে এ নল বি নলের, এই যে নলের কথাটা আছে, এই নলের কথাটা যখন আসে তাহলে বি নল যদি 1 হয় তাহলে 3 গুণ, তাহলে 3 গুণ মানে হচ্ছে এ নলটা হবে 3 গুণ মানে 3, ঠিক আছে? তার মানে কি এইগুলো কি বলতো, এর কর্মদক্ষতা, বি এর কর্মদক্ষতা আর এখানে হচ্ছে এ এর কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। এখন বলছে একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে, খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের দ্বারা পূর্ণ হতে 16 মিনিট কম সময় লাগে। খুব ভালো, তাহলে এরা একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চায় পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? এই টাইপসের প্রশ্নগুলো আসলে কিন্তু তোমরা একদম ইজি করতে পারবে। আমি ধরে নিচ্ছি যে যদি এখানে বি নল যদি কাজ করে পুরো কাজটা তাহলে এক্স মিনিট টাইম লাগবে, তাহলে এ নল দ্বারা নিশ্চয়ই তার থেকে 16 মিনিট সময় কম লাগবে, তাই তো? তাহলে এক্স মাইনাস 16। এবারে দেখো এর এফিসিয়েন্সি আমি জানি, তাহলে এর সঙ্গে গুণ করলে টোটাল ওয়ার্ক পাওয়া যাবে, এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক, আর এটার সঙ্গে 1 গুণ করলে এটা টোটাল ওয়ার্ক, তাহলে এই দুজন তো সমান হওয়া উচিত, সমান হলো। দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি যাতে একেবারে প্রবলেম হয়। তাহলে 3 × 48 ওদিকে হচ্ছে এক্স, এক্সটাকে আমি এই পাশে নিয়ে আসবো, তার মানে 3x মাইনাস হচ্ছে এক্স ইজ ইকালস টু 48, তার মানে এ পাশে হচ্ছে 2x ইজ ইকালস টু 48, তাহলে x এর মান হয়ে যাবে 24। এই এক্সটা কি বলতো, এই এক্স যেটা আছে দেখো এখানে বি, এইটা কিন্তু টোটাল ওয়ার্কটা কিন্তু আবার এক্স কিন্তু, হ্যাঁ, তার মানে বি এর অ্যাকচুয়ালি এই এক্স মিনিট টাইম লাগছে এবং টোটাল ওয়ার্কটাও কিন্তু সেম। কেন বলতো, কারণ এ তো 1 ইউনিট পরিমাণ করে কাজ করছে, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 24, আবার বি এরও সময় লাগছে 24 মিনিট, ঠিক? এবার আমাদেরকে বলছে দুজন একত্রে কাজ করবে, তাহলে এর এফিসিয়েন্সি কত 3 আর বি এর এফিসিয়েন্সি কত 1, তাহলে এই 24কে এই দুজনের এফিসিয়েন্সি দিয়ে যোগ করে নিচেই ভাগ করে ফেলো, তাহলে হচ্ছে 24 বাই হচ্ছে আমাদের 4, তাহলে কাটাকুটি করলে 6। দেখো আমরা এখানে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি অপশান এ, সঠিক উত্তর হচ্ছে অপশান এ। কিছুই না, জাস্ট তোমাদেরকে একটু অঙ্কটা বুঝে করতে হবে, বুঝে করলেই কিন্তু তোমরা পেরে যাবে এবং এই টাইপসের যে সমস্ত অঙ্ক তোমাদের সামনে আসবে তোমরা এইভাবে করে ফেলতে পারবে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরে কোশ্চেন একই টাইপসের অঙ্ক দিয়েছে, বলছে এ বি এর, এই যে বি এর তোমরা এইভাবে আগে লিখে নেবে, হ্যাঁ, তাহলে ভুলটা হবে না। বি এর যখন বলছে তখন বি 1 ধরবে, তাহলে ও 3 গুণ, তাহলে এটা এ হবে 3। বলছে একটি কাজ এ এবং বি এর 20 দিনের আগে, এ বি এর 20 দিন আগে শেষ করে, তারা একত্রে কাজটা, একই অঙ্ক, যেহেতু আমরা এটাকে এখানে ধরতে পারি এক্স, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস 20, তাহলে টোটাল ওয়ার্ক মানে দেখো একই রকম অঙ্ক তোমরা যে পেরে যাবে, এটার সঙ্গে সমান হলো, তার মানে এটা হচ্ছে 3x মাইনাস 60 ইজ ইকালস টু এক্স, তাহলে এই পাশে যদি আমরা নিয়ে আসি এক্সটা হচ্ছে
তাহলে হচ্ছে 60। দেখো এক্স ধরে করছি মানে যে এখানে চাপ হবে ব্যাপারটা তা না, এক্স ধরে করলে কিন্তু তোমাদের একটু সুবিধাই হবে। তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 30। এই 30টা কিন্তু বি এর সময় লাগবে, আবার এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। যেহেতু এক্সটা কি এখানে বি এর সময় লাগছে আর এর এফিসিয়েন্সি 1, তাহলে টোটাল ওয়ার্কটা এটার সঙ্গে সমান হবে, এটা কিন্তু টোটাল ওয়ার্ক, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তো এখানে আমাদের তাহলে 30 হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার আমরা কি করব, আমাদের বার করতে বলছে এ আর বি তারা একত্রে কাজ করবে, তার মানে এই 3 আর 1 4, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করলে 2, এটা 4 দিয়ে ভাগ করলে এখানে 2 দিয়ে কাটাকুটি করছি তাহলে 15, তাহলে 15কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7 পূর্ণ 1 এর 2, তাহলে এখানে 7 পূর্ণ 1 এর 2 হচ্ছে অপশন ডি তে উত্তর পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? দেখো এখানে অপশন ডি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে বা স্লো হয়ে যায়। বলছে সকাল 7টার সময় একটি ঘড়ির সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হয়। বলছে বিকাল 4:20 মিনিটে সময় ত্রুটিপূর্ণ ঘড়িতে কত সময় দেখাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা এই অঙ্কটাকে একদম সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, এটা কনসেপ্ট দিয়ে বুঝলে একদম যেসে হয়ে যাবে। সবার প্রথমে তোমাকে দেখতে হবে যে সকাল 7টা AM থেকে বিকেল 4টে পর্যন্ত মোট কতটা সময় যাচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে আগে বিয়োগ করে নিতে হবে। সেটা দেখো কতটা হচ্ছে, বিয়োগ করলে 9 ঘন্টা 20 মিনিট কিন্তু আমার হচ্ছে। এই 9 ঘন্টা 20 মিনিটকে আমরা দেখতে পাবো এক এক ঘন্টায় কিন্তু 6 মিনিট করে পিছনে চলে যাচ্ছে, তাই তো। তাহলে এক এক ঘন্টায় 6 মিনিট করে যদি পিছনে চলে যায়, তাহলে প্রথমে হচ্ছে 9 মানে হচ্ছে 6 9 54, মানে এই 6 মিনিট করে পিছনে যাচ্ছে, মানে প্রত্যেকটা ঘন্টাতে যাবে 6 9 54 মিনিট পিছনে চলে যাবে। ওকে, এবার চলে এসো এরপরে 20 মিনিটটাকে ঘন্টাতে রূপান্তরিত করলাম, তাহলে 20/60 করলাম। এবার এটা ঘন্টাতে চলে যাওয়া মানে 6 দিয়ে গুণ করলে 2 মিনিট, তার মানে আরও 2 মিনিট পিছনে চলে যাবে। এবার যখন এই দুজনকে যোগ করব 56 মিনিট তাহলে পিছনে চলে যাবে। তাহলে এই বিকাল 4:20 মিনিট এর সময় ত্রুটিপূর্ণ সময় দেখাবে। এখানে বিকেল 4:20 মিনিট থেকে 56 মিনিট বিয়োগ করলে বিকেল 3টা, দেখো 3টে বিকেল, মানে বিকালটা আগে লেখো, বিকাল 3:24 মিনিট কিন্তু দেখাবে, ঠিক আছে। এখানে কোথায় দেখো বিকেল 3টে, অ্যাকচুয়ালি 3:24 মিনিট, মানে অপশান এটাই ঠিক হচ্ছে, তাই তো। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে। যদি সে কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো। দেখো সবার প্রথমে আমি যদি এটাকে এখানে ধার্য মূল্য যেটা আছে সেটাকে আমি 100 ধরে নিচ্ছি, যেহেতু ছাড় দিয়ে বিক্রি করছে 15%, তাহলে এটার উপরে যখন 15% ছাড় পাবে, এই 15% ছাড় পাওয়ার জন্য তখন কিন্তু আমাদের যে এসপি যেটা আসবে, এসপি বা সেলিং প্রাইস, তাহলে কিন্তু 15% ছাড় মানে 85 টাকা, তার মানে 85 টাকা কিন্তু চলে আসবে এসপি। এবার চলে এসো অন্যদিকে, যদি কোনো দ্রব্য বিক্রি করে তার 19% লাভ হয়, যখন 19% লাভ হবে তখন কিন্তু ওটা অ্যাকচুয়ালি তখন এসপি কিন্তু হয়ে যাবে 119%, তাই তো। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 119%-এর যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 85 এর সঙ্গে সমান। তাহলে 1%-এর মান কত, 1% মান হচ্ছে 85 বাই হচ্ছে এখানে 119, আর 100% কত সেটা আমরা বার করে নেব। 100% মানে এখানে দেখো দুই পাশে 100 দিয়ে গুণ করলাম। এবার তুমি এখানে 17 দিয়ে যদি কাটো তাহলে 7 17 119, আর এটা হচ্ছে 5 17 85, মানে 500 বাই 7, এইটা হচ্ছে আমাদের কিন্তু এটা আমাদের সেই সিপি হলো। এবারে চলে এসো, যদি ধার্য মূল্যে বিক্রি করা হতো, যদি ধার্য মূল্যে বিক্রি করা হতো, তার মানে যদি 100তেই বিক্রি করা হতো, তাহলে আমাদের কত শতাংশ লাভ হতো সেটা আমরা জিজ্ঞাসা করছি। তাহলে আমাদের 100 থেকে আমরা যে প্রফিটটা হবে সেটা কিন্তু এই 500 বাই এখানে 7 বিয়োগ করব, তাহলে উপরে হয়ে যাচ্ছে আমার 200, 700 মাইনাস 500, আর নিচে হয়ে যাচ্ছে 7। এবার এইটা কিন্তু আমাদের কি বলতো, এইটা হচ্ছে আমাদের প্রফিট হয়েছে। এবার এখানে দেখো 500/7টা এখানে নিচে পাঠিয়ে দাও, 500/7 ইন্টু একটা 100% চাপিয়ে দাও, 7 7 কেটে যাচ্ছে, এই দুটো শূন্য এখানে কেটে যাচ্ছে, 2/5, 5 দিয়ে এটাকে যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে 20, 5 কোটিং 100, তাহলে 20 দুগুণ 40, তার মানে এই যে 40% কিন্তু তখন অ্যাকচুয়ালি লাভ হবে। তাহলে এখানে অপশন বিটা কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে যাব, অপশন বি এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাব।
তার আগে বলছি, আমাদের কাছে যদি তোমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে যদি ম্যাথটাকে ধরে ধরে করতে চাও, আমরা নতুন ব্যাচ নিয়ে আসছি। ঠিক আছে, বিগ অফার চলছে এই মুহূর্তে 399 পেমেন্ট করে 3 মাসে ম্যাথটাকে একদম ধরে ধরে কিন্তু তোমরা ম্যাথটাকে তোমাদেরকে শিখিয়ে দেবো শর্টকাট টেকনিকের মাধ্যমে, একদম বেসিক থেকে শুরু হবে। তো যদি তোমাদের মনে হয় যে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করবে, তাহলে অবশ্যই আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু গুগল মিটের মাধ্যমে তোমাদেরকে ক্লাস দিয়ে থাকি। ব্যাচ আমাদের চলছে, আবার আমরা নতুন ব্যাচ নিয়ে আসছি তোমাদের জন্য। ঠিক আছে, যারা বিশেষ করে ডব্লিউবিপি, কেপি, আরআরবি যে কোনো পরীক্ষায় দাও না কেন, সমস্ত পরীক্ষার জন্য একসঙ্গে আমরা কভার করে দেবো। ঠিক আছে, অ্যারথমেটিক পার্টটা কিন্তু পুরো কমপ্লিট করব 3 মাসে। এই একবারই পেমেন্ট করতে হবে 399 টাকা। পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস একদম জিরো থেকে কিন্তু আমরা শুরু করব। অনলাইনে স্পেশাল ক্লাস স্পেশালি হয়। তো যদি তোমাদের মনে হয় তাহলে 3টে মাস আমার সঙ্গে ক্লাস করে দেখো, তারপর দেখো ম্যাথে কতটা স্ট্রং হয়ে যায়। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরের প্রশ্নটা দেখো, এই যে কোশ্চেনটা কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 ও 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। মনে রাখবে এই টাইপসের অঙ্কগুলোকে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, যে এই সংখ্যাগুলোর পার্থক্য আমরা খুঁজে বার করব। কি সংখ্যাগুলোর পার্থক্য, ঠিক আছে, এটা কিন্তু খুব ভাইটাল। তাহলে সবার প্রথমে সংখ্যাগুলোকে তুমি একে অপরকে বিয়োগ করে নাও। বিয়োগ করলে কত হচ্ছে, দেখো এখানে 178 থেকে 123 তাহলে 55। তারপরে দেখো 244 থেকে 178 বিয়োগ করলে 66, মানে এদের মধ্যে পার্থক্য, আর প্রথম আর লাস্টের জনের মধ্যে পার্থক্য বার করে নাও 121। এবার খেয়াল করে দেখো, এই যে 55 আসলো, এই যে 66 আসলো, এই যে 121 আসলো, এইটার পরে আমরা এই সংখ্যাগুলোকে কি করব, গসাগু বার করব, অর্থাৎ জিসিডি বার করব। এই জিসিডি বলতে পারো, আবার এইচসিএফ বলতে পারো। মনে রাখবে জিসিডি এবং এইচসিএফ দুটোকেই কিন্তু গসাগু বোঝায়। তাহলে এই সংখ্যাগুলোর গসাগু কত হবে, সবচেয়ে বড়, মানে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় বলতে অ্যাকচুয়ালি গসাগুটাই বোঝায়, সবচেয়ে বড় গুণিতক। তো এখানে দেখো 11 দিয়ে সবাইকে ভাগ করতে পারছি, মানে এদের গসাগুটা কিন্তু 11 হয়ে যাবে, জিসিডিটা হচ্ছে 11। তাহলে এই অঙ্কটার অ্যাকচুয়ালি উত্তরই কিন্তু 11। যে 11 দিয়ে তুমি যদি প্রত্যেক সংখ্যাকে ভাগ করো, তাহলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, অর্থাৎ এখানে কিন্তু আমরা অপশান ডিটা কিন্তু সঠিক উত্তর পেয়ে যাব। ওকে, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে রাখো, এবং আমি তোমাদেরকে বলি পুরো ক্লাসটা দেখো, তোমাদেরকে হাতে ধরে ম্যাথ কিন্তু শেখাই। ঠিক আছে, এইভাবে আমরা পরপর কিন্তু তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তোমাদের ডব্লিউবিপি, ঠিক আছে, কেপি, এসআই, এই প্রত্যেকটা পার্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি আলোচনা করব, এবং এর সঙ্গে আমরা আরআরবির ক্লাস করছি। তোমরা কোন পার্টের ক্লাস বেশি চাইছো আমাকে একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, এবং পঞ্চায়েতের ক্লাস যদি করতে চাও সেটাও আমাকে জানাবে। আমরা পরপর বিশেষ করে ম্যাথ পার্টটা আমি নিজে তোমাদেরকে পরপর করিয়ে দেবো। এবং মনে রাখবে এর আগে কিন্তু বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষা বলো বা আদার্স যত পরীক্ষা হয়েছে, আমরা স্পেশাল ব্যাচে যারা ছিল তারা ওখান থেকে কিন্তু হুবহু কোশ্চেন কিন্তু কমন পেয়েছে। ওই জন্য যারা স্পেশাল ব্যাচে আসে তারা আসল মজাটা কিন্তু পায়। আমি তোমাদেরকে বলে রাখলাম, যদি মনে হয় মাত্র 399 টাকা দিয়ে 3টে মাস একবার পড়ে দেখো। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে নাও, আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো, যখন হোক তোমরা একবার ফোন করে নিও। চলো এবার দেখো, আমি তোমাদেরকে টেকনিক শেখাচ্ছি। দেখো টেকনিকটা কি, এই অঙ্কগুলো তোমাদের সামনে আসবে, তোমরা অনেক বড় করে ক্যালকুলেশন করবে, কিন্তু আমি তোমাদেরকে এত সহজভাবে বুঝিয়ে দেবো, তোমরা এর পরের থেকে আর এই অঙ্ক কোনো ভুল হবে না। ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত দেখো দেওয়া রয়েছে, আর বলছে এর সঙ্গে 10 যোগ করলে প্রতিটি সংখ্যার সঙ্গে নতুন অনুপাতটা চেঞ্জ হয়ে যাচ্ছে 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত। আমরা এই প্রথম অনুপাতকে 3/5 লিখবো, তার পরেরটাকে 5/7 লিখবো, হলো। এবার এই যে কোনাকুনি গুণ করো, এই যে টেকনিকগুলো বলছি না, এই কোনাকুনি গুণ করলে 21 হলো, আর এটা হচ্ছে 5 5 25। তুমি এদের মধ্যে পার্থক্য খুঁজে বার করো, কত হচ্ছে 4, আর এদের মধ্যে পার্থক্য কত 2। এবার দেখো 10 যোগ করতে বলেছে, তুমি জাস্ট 10 গিয়ে গুণ করে দাও, তাহলে 4 এককে এত হয়, তাহলে 1 এককে কত হয়, তাহলে 4 দিয়ে ভাগ হয়ে যাবে। 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2, এখানে 2 কাটলে 5, তাহলে 1 এককে 5। এবার আমাদের বার করতে বলে সংখ্যাগুলির সমষ্টি, মানে এই 3 একক আর 5 একক, তাহলে 8 একক। তাহলে 8 এককের মান কত, 5 40। এই যে টেকনিকগুলো আমরা দিচ্ছি, এরকম প্রত্যেকটা আমাদের স্পেশাল ব্যাচে সমস্ত অঙ্কগুলোকে ওদের টেকনিকের মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে করাই। এখানে হয়তো সব আমরা ইউটিউবে হয়তো করা হয় না, তো আমরা ওখানে কিন্তু যারা স্পেশালভাবে পড়ে তারা কিন্তু এসব টেকনিকগুলো ওদেরকে সব শেখানো হয় ধরে ধরে। তো তোমরা যদি চাও তাহলে দেখো, এখন কম্পিটিশন লেভেল প্রচুর হাই হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন কিন্তু টেকনিক ইউজ করতে হবে, করে তারপর কিন্তু অঙ্কগুলো করতে হবে। এখানে কিন্তু অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। যদি এই সমস্ত টেকনিকগুলো ভালো লাগে তাহলে অবশ্যই
আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে আসার জন্য একটু কন্ট্যাক্ট করে নিও। চলো একদম সম্পূর্ণ নিজের থেকে ট্রিক্স আমি তৈরি করি এবং তোমাদেরকে দিই। এর পরের অঙ্কটা বলছে একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিলে তার সমপরিমাণ জল দ্বারা মিশ্রিত করা হচ্ছে, তুলে নিয়ে সমপরিমাণ জল দ্বারা মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করা হচ্ছে। পাত্র করার পর হচ্ছে পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে। এখন বিষয় হচ্ছে এই অঙ্কগুলোকে আমরা হয়তো কিভাবে করব আমরা জানি না, তার জন্য হয়তো আমাদের প্রবলেম হয়ে যায়। তো এখন সবার প্রথমে আমরা এটা একটা সূত্র দিয়ে করতে পারি, আবার অনেক সময় সূত্র ছাড়াও কিন্তু করা যায়। তো এখানে আমরা সবার প্রথমে সূত্রটা যদি দিয়ে করি তাহলে আমাদের কি আসবে দেখো, এখানে উত্তর হচ্ছে অপশান ডি। এবার দেখো সূত্রটা হচ্ছে, সলিউশনটা আমরা একটু দেখে নেব। সলিউশন হচ্ছে পাত্রে দুধ থাকবে হচ্ছে এক্স, এক্স মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন। এই যে এক্স বলতে এই 20টা, হ্যাঁ, আর ওয়াই বলতে এই 4। এখানে জাস্ট বসিয়ে দাও, খেলা শেষ। এখানে বসিয়ে দাও, তাহলে এখানে হলো 20 মাইনাস 4 নিচে 20। তাহলে এখানে দেখো 20, এখানে 16 বাই হচ্ছে 25। কি করে 16 25 হচ্ছে, আগে কেটে নিলে কিন্তু এটা 16 হয়ে যাচ্ছে। এবার 4 দিয়ে কাটলে নিচেই 5, তারপরে হয়ে যাচ্ছে 4। তাই এই 4 4 স্কোয়ার করলে 16 হলো, আর এই 5-এর স্কোয়ার করলে 25 হলো। ঠিক আছে, এবার এটা 5 দিয়ে কাটো, 5 5 25, এটা কাটলে 4। 64কে 5 দিয়ে ভাগ করো, দেখো 12.8 কিন্তু উত্তর চলে আসবে। অপশান কিন্তু ডি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এবার এই অঙ্কটা দেখো কি বলছে। বলছে অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি দিয়েছে 170 এবং নম্বরের পার্থক্য হচ্ছে 10। বলছে ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত কত। যখন এই রকম কোনো প্রশ্ন তোমাদের সামনে আসবে, যখন অনুপাত বার করতে বলবে, তখন তোমরা সরাসরি একটা কাজ করবে, এই 170 তার সঙ্গে 10টা যোগ করবে, আর এই 170 সঙ্গে 10 বিয়োগ করবে। তাহলে উপরে পাচ্ছি আমি 180 আর নিচেই পাচ্ছি আমি 160। ব্যাস, আনসার বেরিয়ে গেল। এটা 8 দুগুণ 16, এটা 9 দুগুণ 18। তাহলে 9:8। এবার খেয়াল রাখবে প্রথমে ইংরেজি আছে, তাহলে প্রথমে ইংরেজি ঠিকই আছে, তাহলে 9:8, তার মানে সেই অপশান আমরা এতেই কিন্তু পেয়ে যাচ্ছি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। তার মানে এ আর বি দুজনা একই অভিমুখে গতিশীল। বলছে কোনো এক সময় বি এ এর থেকে 180 মিটার এগিয়ে ছিল। তাহলে কোনো এক সময় কি করছে, বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল। তার মানে বি যেহেতু এগিয়ে ছিল এর থেকে, তাহলে বি একটু দূরের দিকে থাকবে মনে করো। ঠিক আছে, এবারে আমাদেরকে জিজ্ঞাসা করছে, বলছে পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত হবে। আমরা কি করব দেখো, যেহেতু এখানে এ এবং বি, এর গতিবেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড আর বি এর গতিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদেরকে অ্যাকচুয়াল গতিবেগ বার করতে হবে, মানে অ্যাকচুয়াল স্পিডটা কত। যেহেতু দুজন একই অভিমুখে যাচ্ছে, তাহলে কিন্তু এদের গতিবেগটা বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ 8 থেকে 5 যদি আমরা বিয়োগ করি, তাহলে হচ্ছে এইটা হয়ে যাচ্ছে আমাদের গতিবেগ, তার মানে 3। এই 3 মিটার পার সেকেন্ড কিন্তু তাদের মধ্যবর্তী গ্যাপ তৈরি করার জন্য এরা যথেষ্ট, এইটাই হবে কাজ। এবার যেহেতু 70 সেকেন্ড ধরে চলবে, তাহলে 70 সেকেন্ড ধরে যদি এই গতিবেগ নিয়ে চলে, তাহলে 3 × 70, তার মানে হয়ে যাচ্ছে 210। তাদের মধ্যবর্তী গ্যাপ 210। এবার যেহেতু ওরা 180 মিটার অলরেডি গ্যাপ করে রেখেছিল, তাহলে এখন তাদের মধ্যে দূরত্ব এই 180 এর থেকে বিয়োগ করে ফেলতে হবে, তাহলে 0, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 30। তাহলে আমাদের এখানে কিন্তু অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? মানে আমাদেরকে অ্যাকচুয়াল ভেলোসিটিটা বার করতে হবে। আবার যদি কেউ মনে করে যে না আমরা এইভাবে করব না, আমরা এইভাবে করব, প্রথমে এ এই 70 সেকেন্ডে কতটা যায়, তাহলে 27টা 56, 56 আচ্ছা বি কতটা যায় 35, এদের মধ্যে বিয়োগ করলে কত 0, তারপরটা হচ্ছে তোমার এখানে 1, তারপরটা 2, 210। আগে এগিয়ে ছিল 180, তাহলে 180 বিয়োগ করব। এইভাবে করলেও এই একই উত্তরই দেবে, কোনো অসুবিধা নেই, তোমরা একই উত্তরই পাবে। ঠিক আছে, যে এ কতটা গিয়েছে আর বি কতটা গিয়েছে বার করে নিচ্ছি, নিয়ে এবার 180 মিটার তাদের মধ্যে আগে ছিল দূরত্ব, এখন তাহলে গ্যাপ কত হবে, তাহলে ওটা বাদ দিয়ে দেবো, ব্যাস আনসার বেরিয়ে যাবে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে বলছি, আমাদের কাছে কিন্তু 2000+ জিকে, বিশেষ করে ডব্লিউবিপি, কেপি, এসআই,
ডব্লিউবিপি কনস্টেবলদের জন্য পরীক্ষার জন্য উপযোগী একটা পিডিএফ নোটস আমাদের কাছে আছে। মাত্র 50 টাকা পেমেন্ট করলে এখানে 111খানা কিন্তু পেজ আছে। এই পেজে জিকেগুলোকে এক জায়গায় করা আছে, যে সমস্ত জিকেগুলো পরীক্ষায় বারবার আসে সেই সমস্ত জিকেগুলোকে নিয়ে আমরা একটা জায়গা তৈরি করেছি তোমাদেরকে। সেটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিলে আমি তোমাদেরকে ওখানে পিডিএফটা শেয়ার করে দেবো। পেটিএমও করতে পারো, ফোনপেও করতে পারো এই নাম্বারে, মাত্র 50 টাকা। অথবা কেউ আমাকে কন্ট্যাক্ট করেও নিতে পারো। এখানে কিউআর কোড স্ক্যান করা রয়েছে, এখান থেকেও করে তুমি পেমেন্টটা করতে পারো। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা একটু ভালোভাবে ঠান্ডা মাথায় করতে হবে। দেখো বলছে পয়লা জানুয়ারি এ এবং বি যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। তার মানে জানুয়ারি মাসের প্রথম থেকেই এ আর বি ব্যবসা শুরু করেছে। কিন্তু একই পয়লা মার্চ থেকে এখানে কি হচ্ছে, এ আরও 20,000 টাকা বিনিয়োগ করছে। কিন্তু পয়লা জুন থেকে বি আবার 10,000 টাকা তুলে নেন। বলছে 31শে ডিসেম্বর পর্যন্ত এত টাকা 32,250 টাকা লাভ হলে বি কত টাকা পাবে। দেখো হয়তো দেখে মনে হচ্ছে খুব হ্যাপাজাট, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি তোমাদেরকে একটু ধরে ধরে বুঝিয়ে দিই না তাহলে একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, সবার প্রথমেই তোমরা একটা কাজ করো। এই যে জানুয়ারি মাস থেকে এ কি করেছে, 40,000 টাকা খাটিয়েছে। তুমি যেহেতু সবাইকে একটা জিনিস খেয়াল করে দেখো, ভালো করে শোনো, অঙ্কগুলোকে সহজেভাবে কিভাবে করতে হবে। পরীক্ষা হলে কিন্তু এই বড় বড় ডেটাগুলো নিয়ে কাজ না করে আমরা ছোট ছোট করে নিতে পারি। মনে করছি এই 3টে করে শূন্য সবার যেহেতু আছে আমরা বাদ রেখে দেবো, যেহেতু 3টে শূন্য সবার আছে তাহলে এইটা আমরা কমন জিনিস, শুধু লাভেরটা থাকবে, যা তাই থাক, ওটা নিয়ে আমরা কিছু করব না। তাহলে আমি মনে করছি এ হচ্ছে 40 টাকা দিয়েছিল, তাহলে দেখবে অঙ্কটা তোমার সহজ হয়ে যাবে। তাহলে এ 40 টাকা। এবার এই 40 টাকা এ কতদিন খাটিয়েছে, বলছে ব্যবসা আরম্ভ করে জানুয়ারি মাসের থেকে পুরো এখানে দেখো পয়লা মার্চ পর্যন্ত। তার মানে এর টাকা খাটছে কত মাস, এখানে ডিসেম্বর পর্যন্ত যদি ধরা হয় তাহলে এর টাকা খেটে যাবে কিন্তু টোটাল 12 মাস। ওকে, প্লাস এই এ যেহেতু আবার টাকা অ্যাড করছে তাহলে এই 20 টাকাটা কত মাস খাটবে। আমি 20,000 বলছি না, 20 টাকা, কারণ আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই 20 টাকাটা খাটবে কিন্তু যেহেতু কমাস পরে দিচ্ছে, যেহেতু জানুয়ারি 1 মাস, ফেব্রুয়ারি 2 মাস, তাহলে মার্চের প্রথমে, তাহলে 2 মাস, তাহলে 2 মাস পরে টাকাটা দিচ্ছে। তার মানে বাকি রয়েছে কত, 10 মাস, তাহলে 10 মাস খাটবে। দেখো এখানে হচ্ছে 4 বারং 48, তার মানে 480, আর এখানে 20, তাহলে এটা কত হচ্ছে বলো তো, এখানে 0 0, তারপর এখানে হয়ে যাচ্ছে 4 2 6, ও আচ্ছা এটা 200, ঠিক। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 0, তারপরে হয়ে যাচ্ছে এটা 8, তারপরে হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, আচ্ছা এই একইভাবে বি কি করেছিল, বি করেছিল কি, প্রথমে 60 টাকা দিয়েছিল। তাহলে এবার এই 60 টাকা দেওয়ার পরে আমাকে দেখতে হবে এই 60 টাকাটা কত মাস খাটবে। এখানে দেখো জুন মাসে গিয়ে কিন্তু আবার সে তুলে নিচ্ছে 10 টাকা। তাই যদি হয় তাহলে জুন মাস পর্যন্ত খাটবে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তাহলে 5 মাস খেটেছিল এই টাকাটা। হ্যাঁ, কারণ যেহেতু আমাদের মাস গ্যাপটা হচ্ছে সেটা কিন্তু ধরতে হবে। এবারে চলে এসো, যখন 10 টাকা তুলে নিচ্ছে 60 টাকা থেকে, তাহলে বাকি থাকছে কত, 50 টাকা। তাহলে এই 50 টাকা কিন্তু বাকি মাসগুলো খেটে যাচ্ছে, তাহলে 7 মাস খেটে যাচ্ছে, তাই না। তাহলে এর দ্বারা কতটা টাকা হচ্ছে, এখানে 300, আর এখানে হচ্ছে 300 প্লাস হচ্ছে 5 7 35, 350, তার মানে হয়ে যাচ্ছে 650। তাহলে একজন কিন্তু এই টাকাটা খাটছে আর একজনের টাকা খাটছে এটা। এইবার আমাদের এআরবির অনুপাত বার করা। দেখো আমি তোমাদেরকে এইভাবে করতে বলছি তার কারণ সুবিধা হবে তাই, ঠিক আছে। জাস্ট একটা শূন্য কেটে গেল, গিয়ে কিন্তু আমাদের অনুপাত দেখো এখানে কাটাকুটি করা যাচ্ছে না, তার মানে 68:65। এর আমাদের বার করতে বলছে বি কত পাবে। তাহলে বি এর লভ্যাংশ যেটা হবে সেটা হবে 33250 ইন্টু 65 ডিভাইডেড বাই এই দুজনের যোগফল। তাহলে 8 আর 5 13, 3 হাতে আমাদের 1, 12 1 13, 133। এটা দিয়ে আমাদেরকে কাটাকুটি করতে হবে। এটা দিয়ে যেহেতু আমি তিনবার দিতে পারবো না, তাহলে দুবার দিতে হবে 2 2, তারপর হচ্ছে এখানে 5, তারপর হচ্ছে 0, তার 250। এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের যেটা আসবে
250। এই অ্যামাউন্টটা কিন্তু বি পাবে, সেই উত্তর কিন্তু আমরা অপশন ডিতে পেয়ে যাচ্ছি। অপশন ডি কিন্তু কারেক্ট আনসার হচ্ছে। ওকে, চলো এর পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা দেখব। 13 নম্বর কোশ্চেন কি বলছে, একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? একদম সহজভাবে যদি আমরা বোঝাই, যেহেতু এখানে ট্রেনটির গতিবেগ আমি জানি, আবার লোকটির গতিবেগও আমি জানি, যেহেতু ট্রেনটা যদি এদিকে যায়, লোকটি তার বিপরীত দিকে যাচ্ছে, তার মানে এদের মধ্যে অ্যাকচুয়াল যে গতিবেগ, অ্যাকচুয়াল স্পিড যেটা হবে এসি, এটা কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 45 আর এই হচ্ছে 5, তার মানে 50। এই 50 কিমি পার ঘন্টা হচ্ছে ট্রেনটার বা লোকটার অ্যাকচুয়াল গতিবেগ। তাই যদি হয় তাহলে এটা 18 সেকেন্ডে যখন অতিক্রম করছে, তাহলে আমাদেরকে ডিস্টেন্স বার করতে হবে মিটারে। তাই আমি তোমাদেরকে বলবো এই গতিবেগটাকে তুমি একটুখানি 50কে লিখে নাও, এটাকে 5/18 দিয়ে তুমি গুণ করে নেবে। কেন? কারণ এটা মিটার পার সেকেন্ডে চলে যায়। যেহেতু এইটা গতিবেগ আর এই গতিবেগ নিয়ে 18 সেকেন্ডে লোকটাকে পার করছে, তাহলে ট্রেনটার যে দৈর্ঘ্য সেটা নিজের দৈর্ঘ্যই পার করবে। তার মানে এইখানে আর কিচ্ছু না, তোমরা যে সূত্রটা জানো, মানে ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু হচ্ছে স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্সের বার করতে গেলে স্পিডের সঙ্গে টাইম গুণ করতে হয়, তাই তো? তার মানে আমরা কি জানি, এখানে গতিবেগ জানি, স্পিড জানি, আর 18 সেকেন্ড সময় সেটা জানি। তার মানে এখানে 50 ইন্টু 5 আর নিচে হচ্ছে 18 ইন্টু 18, এত মিটার। 18 কেটে গেল, 250 মিটার কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য। এখানে অপশন বি হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন একদম সহজ, এটা সরলতম মান বার করতে বলছে। এই সরলতম মান বার করার সময় তোমরা একটা জিনিস ভুল করো, 3 বারং 36 একে 37/3, তারপর হচ্ছে 6 10 60 আর 5 65/6। আমি বলছি এইভাবে করা যাবে না, 3 7 21 আর 2 এখানে 23, এইভাবে করবে না। হ্যাঁ, এইভাবে করলে তোমাদের কিন্তু সময়টা নষ্ট হবে। কি করতে হবে, এই সমস্ত অঙ্কগুলোকে অন্যভাবে করতে হবে। সবার প্রথমে দেখো, এইখানে 12 আছে আর এই 10 আছে, যোগ আছে মানে 22। ওকে, এইখানে 7 আছে আর এইখানে হচ্ছে 1 আছে, তাহলে এদের যেহেতু দুজনাই মাইনাস, তাহলে এরা কিন্তু যোগ হয়। তাহলে এখানে 8, এইটুকু কাজ আমার আগে করে নিতে হবে। কত হচ্ছে বিয়োগ করলে, বিয়োগ করে দেখো এখানে হয়ে যাচ্ছে আমার 14, তাই না? তাহলে 14 দেখেই তুমি এই উত্তরটা দিও না, একটু দাঁড়াও, কারণ এখানে অনেক ব্যাপার আছে, বাকি যারা রয়েছে এবার তাদেরকে আমরা যোগ বিয়োগ করব। তাহলে 1 এর 3 আর এখানে হচ্ছে 5 এর 6 মাইনাস 2 এর 3 মাইনাস 4 এর 7। এবার আমরা চাইলে এদেরকে একটু লসাগু করে নিতে পারি। 3 7 এখানে 21 42, 42 যদি হয় তাহলে এখানে 14, 3 14 42, 14 হলো 5 মানে 6 7 5 7 35, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 মানে হয়ে যাচ্ছে আমাদের 14, 14 দো কোনো 28, আর এখানে 4 7 মানে হচ্ছে 6, 6 মানে হচ্ছে 4 6 24। এবার দেখো আমরা যদি যোগ বিয়োগ করি, তাহলে এখানে আগে কিন্তু আমাদের 14 আসে, এখানে দেখো যোগ বিয়োগ করলে এই 35 আর 28 এদের মধ্যে বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে একটা 7, তাহলে এই 7 আর এখানে 14, তাহলে হচ্ছে 21, তাহলে 21 মাইনাস হয়ে যাচ্ছে 24/42। তাহলে উপরে দেখো আমাদের আসছে -3 আর নিচে হয়ে যাচ্ছে 42, তাহলে আমরা যদি কাটাকুটি করি 3 14 42, তাহলে এখানে হয়ে যাচ্ছে 14 মাইনাস 1/14। যেহেতু আবার এইটাকে আমরা এইভাবে না করে আরো সহজ করব, এই 14 প্লাস 1 লিখে নেবো, এইটা 14টাকে ভেঙে 13 লিখবো এবার। ওকে, 13 লিখে তাহলে আমাদেরকে অঙ্কটা সহজ হবে। তাহলে 13 পূর্ণ এই 14টা এখানে চলে যাবে, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে উপরে হচ্ছে 13 আর নিচে হয়ে যাচ্ছে 14, তাহলে 13 পূর্ণ 13/14, অপশন সি তে উত্তর রয়েছে। তোমাদেরকে এইভাবেই করতে হবে, ঠিক আছে? এইভাবেই তোমাদেরকে কি বলবো, মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে, সহজে হয়ে যাবে। অন্যভাবে কিন্তু করলে তোমাদের কিন্তু সময়টা বেশি নষ্ট হবে, আবার ভাগ করতে হবে, আবার গুণ করতে হবে। কিন্তু দেখো আমি কিন্তু শুধু জাস্ট এই জায়গাটা ক্যালকুলেশন করাটাই এখানে কিন্তু একটু ঝামেলা বলে তোমাদের হয়তো মনে হতে পারে, তাছাড়া আর কোথাও কিন্তু ঝামেলা আমি করিনি। এইভাবে কিন্তু করতে হয় এই অঙ্কগুলো। হ্যাঁ, আমাদের এমনি সিম্পলিফিকেশনের স্পেশালভাবে তোমাদেরকে ক্লাস দেওয়া হয়েছে, তোমরা এই সিম্পলিফিকেশনের ক্লাসগুলো, আগের ক্লাসগুলো দেখো, আমাদের প্লেলিস্টে চলে যাও, শর্টকাট টেকনিকের মাধ্যমে প্লেলিস্টে অঙ্ক কিন্তু করা আছে, ওখানে দেখে আসতে পারো। পরের প্রশ্ন কি বলছে দেখো, যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা ও 3 বছরে
6,655 টাকা হয়, তবে সুদের হার কত শতাংশ ছিল? দেখো, সবার প্রথমে আমরা 1 বছরের কিন্তু অর্থ জানি, ঠিক আছে? 1 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্থ যেটা, সেটা কিন্তু আমরা জানি, আবার 3 বছরের অর্থ সেটাও আমরা জানি। তাই যদি হয়, তাহলে আমরা এটাকে এরমভাবে করতে পারি, আমাদের যে ফর্মুলা ছিল, আসল তো আমরা জানি না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে আমাদের 1 ইজ ইকালস টু হচ্ছে 5500। এবার চলে এসো 3 বছরে যেটা বলছে সেটা আমরা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে আমাদের 3 ইজ ইকালস টু হচ্ছে 6655। আমরা এটাকে, তোমাদেরকে একটা কথা বলি, এটাকে 1 নম্বর হিসেবে ভাবো, এটাকে 2 নম্বর হিসেবে ভাবো, ভেবে এই দুজনকে ভাগ করে ফেলো। ভাগটা করার সময় অবশ্যই 2 নম্বরকে 1 নম্বরটা দিয়ে ভাগ করবে, তাহলে আমাদের আর মাইনাসের ঝামেলাটা থাকবে না। যখন আমরা ভাগ করব, এই পি পি কেটে যাবে, তাহলে এটা 3, এটা 1, তাহলে পাওয়ারে কিন্তু একটা 1 কমে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2, আর এটা হয়ে যাচ্ছে 6655 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 5500। আমরা উপরটাকে 5 দিয়ে কাটতে পারি, কাটলে এখানে হচ্ছে 1 3 3 1, আর নিচে হয়ে যাচ্ছে 1 1 0 0, নাকি? চলে এসো, এরপরে হচ্ছে এবার আমরা এটাকে আবারও দেখো 11 দিয়ে কাটতে পারছি, তার মানে এটা হচ্ছে 121, আর এটা হয়ে যাচ্ছে 100। তার মানে এটাকে পরিষ্কার লেখা যাচ্ছে 11/10, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। এবার এই যে মাথায় স্কোয়ার আসে আর এর মাথায় স্কোয়ার আসে, এটাকে উড়িয়ে দাও, তার মানে হচ্ছে 1 প্লাস আর বাই 100, এইটা সমান হচ্ছে এই 11/10। এই একটাকে এই পাশে গিয়ে মাইনাস চিহ্ন দিয়ে লেখো, এই একটা এই পাশের থেকে ও পাশে চলে গেল, তাহলে এই 10 উপরে চলে গেল, তাহলে 1/10, তাহলে এই শূন্য দিয়ে এখানে দেখো 10টা কাটলে এখানে হচ্ছে নিচেই 10, তাহলে r/10 ইজ ইকালস টু 1, মানে হচ্ছে r এর মান 10। তাহলে r এর মান কিন্তু আমাদের বেরিয়ে গেল। তাহলে অতএব সুদের হার কিন্তু আমাদের এখানে বার করতে বলছে, তাহলে সেই উত্তরটা হচ্ছে অপশন ডি। অপশন ডি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এই কারণে করছি, তাহলে তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারবে কেমন কি এসছে, এবং এই ধরনের কোশ্চেনগুলো বেশি করে প্র্যাকটিস করবে। আমরা পরীক্ষার ডেট ঘোষণা হলে আমি তোমাদেরকে আরও এই ধরনের প্রশ্নগুলো করিয়ে দেবো। চলো, এবার হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন। কি করতে হবে বলো? দেখো, এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত এমনভাবে রাখেন যে প্রত্যেকের 18 বছর হলে 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে 4,800 টাকা বেশি রাখেন। ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? এখন যেহেতু বড় মেয়ের কিন্তু বয়সটা দেওয়া রয়েছে, তাহলে আমরা বড় মেয়েটা ধরে কাজটা করব। যদি যদি আমি ধরে নিই যে বড় মেয়ের যে টাকা রেখেছিল সেটা যদি আমি ধরে নিচ্ছি x টাকা, ওকে, বড় মেয়ের জন্য, তাই যদি হয়, এবার তুমি সময়টা বার করতে পারছো। সময়টাকে এখানে 18 আর এখানে হচ্ছে কত 12, তার মানে সময় হচ্ছে কত, টাইমটা হচ্ছে আমাদের টি এর মান হচ্ছে 6 বছর, এটা আসল পি। আচ্ছা, এবার আমাদেরকে সুদের হার আর, সেটা আমরা জানি, আর পার্সেন্টটা কত 15%। তাহলে আমরা সেই আই ইকুয়ালস টু মোট সুদ, যেহেতু সরল সুদের কাজ হচ্ছে এটা, তাহলে আই ইকুয়ালস টু PRT/100 আমরা সূত্র জানি, এখানে বসিয়ে দাও, আয়ের মান পেয়ে যাচ্ছ, এখানে হচ্ছে এক্স ইন্টু আর এর মান হচ্ছে 15 আর ইন্টু 6, নিচে হয়ে যাচ্ছে 100, তাহলে 6 90, তার মানে হচ্ছে 90 মানে হচ্ছে 9x/10। এইটা হচ্ছে কি বলতো, সুদ। আসল কত x, তাহলে এর সঙ্গে x জুড়ে দাও, তাহলে হচ্ছে 19x/10। এই অ্যামাউন্টটা কার সঙ্গে সমান হবে, এই 38,000 এর সঙ্গে, তাহলে হচ্ছে 38,000। 19 দিয়ে ঝপ করে কেটে ফেলো, 2 হয়ে যাচ্ছে, 2 এর পরে 3টে শূন্য, এই 10টা ওপাশে গিয়ে গুণ করলে x এর মান হয়ে যাচ্ছে 20,000। ওকে, এখন এই 20,000টা কিন্তু উত্তর না, এই সি উত্তর কিন্তু না। তার কারণ হচ্ছে এখানে একটা জিনিস ভাবতে হবে, যেহেতু ছোট মেয়ের টাকাটা রাখার কথা বলেছে না, তখন আমাকে কিন্তু ছোট মেয়েকে কি করেছিল, যেহেতু এত টাকা বড় মেয়ের থেকে ছোট মেয়ের কিন্তু কম ছিল, বা এর বড় মেয়ের বেশি ছিল, তাই তো? তাহলে বড় মেয়ে যদি এটা হয়, তাহলে ছোট মেয়ের কত হবে, এই 20,000 টাকা থেকে কিন্তু তোমাকে ওই টাকাটা বিয়োগ করে ফেলতে হবে, 4,800 টাকাটা। ওকে, 0 0
এখানে 2, তাহলে হাতে 1 থাকছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 15,200 টাকা। তাহলে উত্তর কিন্তু বি অপশানে আছে। অনেকেই তোমরা এই সি উত্তরটা হয়তো দিতে পারো, কিন্তু এটা ভুল উত্তর, কারণ এখানে ছোট মেয়ের জন্য বার করতে বলছে যেহেতু, তাহলে সঠিক উত্তরটা কিন্তু বি হবে। চলে এসো পরবর্তী প্রশ্নে। তার আগে বলছি, তোমরা যারা ডব্লিউবিপি, কেপি, এসআই, ডব্লিউবিপি কনস্টেবলের জন্য যে বই খোঁজ করছো, সেই বই কোন বই পড়লে তোমরা সেখান থেকে হুবহু কমন পাবে, তার কিন্তু বইগুলোর লিঙ্ক এখানে জাস্ট দুবার ট্যাপ করো, এখানে জাস্ট টাচ করো, দেখবে দুবার টাচ করলে কিন্তু তোমরা সেই বইগুলো দেখতে পাবে। এখান থেকে জাস্ট বইগুলো একবার দেখে আসো, যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন সেই সমস্ত বইগুলো এখানে কিন্তু রাখা হয়েছে। ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরের কোশ্চেনটা দেখো কি বলছে। একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। বলছে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9,261টি ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? তাহলে এখানে আমাদেরকে সবার প্রথমে একটা জিনিস ধরে নিতে হবে কি, মোট ভোট ছিল 100, এটাকে আমরা কল্পনা করে নিচ্ছি। তাই যদি হয় 25% যেহেতু ভোটদানে বিরত ছিল, মানে ভোট দিয়েছিল 75, তাহলে 75 জন ভোট দিয়েছিল। এবারে আমাদেরকে এই 75%-এর ভিতরে আমাদেরকে দেখতে হবে কি বলছে এখানে, 2% ভোট কিন্তু বাতিল হচ্ছে। তাহলে 75-এর উপরে আমরা 2% বাদ দেব, 75 ইন্টু 2% মানে 2/100, ঠিক আছে। যদি আমরা এটাকে 25 দিয়ে কাটি তাহলে 3, এটা 25 দিয়ে কাটলে হচ্ছে 4, এটা দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 3/2। তার মানে হচ্ছে 2 দিয়ে গুণ করলে 150, 150 থেকে আমাদের 3 কম, নিচে হচ্ছে 2, তাহলে হয়ে যাচ্ছে উপরে হয়ে যাচ্ছে 147/2। ওকে, এবার চলে এসো, এই যে 147/2 যেটা হলো, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভোট পড়েছে, যিনি জিতেছে তার এর মধ্যে 75% পাচ্ছে। তার মানে 75/100 করে দাও। এইটা কার সঙ্গে সমান হবে? এইটা হচ্ছে 9261 এর সঙ্গে সমান হবে। এবার আমরা এখান থেকে, এখানে দেখো কাটাকুটি করে নাও, 3 25 75, 4 25 100। তাহলে এখান থেকে আমরা একে কত বার করে নেব, 9261 ইন্টু এটা উল্টে গিয়ে হবে 4/3 ইন্টু 2/147, আর 100-তে কত সেটা আমাদেরকে বার করে নিতে হবে। তাহলে 100টা মোট ভোটারের সংখ্যা ছিল। এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে এবার। আচ্ছা, প্রথমে আমরা এটাকে 3 দিয়ে কাটতে পাচ্ছি, যেহেতু 3 3 9। আচ্ছা, এখানে দুটো সংখ্যায় আমাদের হচ্ছে শূন্য বসাতে হবে, 3 8 24, তাহলে 8, এরপরে হয়ে যাচ্ছে 24 মানে 2, 3 7 21 হলো। আচ্ছা, এটা দিয়ে দেখো এখানে আমরা একবার দুবার দিতে পারবো 2, আর এখানে যেহেতু 7 মানে 1, মানে লাস্টে দেখো 7 মানে মিলতে হবে, তাহলে 21। এই 21 যেটা আমাদের আসলো, তাহলে এখানে আমাদেরকে 21-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হচ্ছে আমাদের 42, 42-এর সঙ্গে আমরা 4 গুণ করব, তাহলে হচ্ছে 8 আর 4 4 16, তার পাশে আমাদেরকে দুটো শূন্য। তার মানে এই যে 16,800 এই অ্যামাউন্টটা হচ্ছে, এই 16,800 হচ্ছে মোট ভোটারের সংখ্যা, যেটা আমাদের বার করতে দিয়েছে সেটা হচ্ছে এই অপশন বি তে আছে, তাই তো? অপশন বি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এর পরের অঙ্ক কি বলছে, একজন ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে শুরু করে। 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে? এটা মনে রাখবে, এটা হচ্ছে জিপি তে থাকবে, জিপি। এটা হচ্ছে গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রোগ্রেশন। এই জিপি যেটা ব্যাপারটা কেমন হয়, মনে করো প্রথম দিন যদি এ হয়, তাহলে পরের দিন হয়ে যাবে এ আর, তার পরের দিনকে হয়ে যাবে এ আর স্কোয়ার, তারপর দিন হয়ে যাবে এ আর কিউব, তারপর দিন হয়ে যাবে এ আর টু দি পাওয়ার 4, এইভাবে চলতে থাকে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর কি এ কি। এ মনে করো প্রথম দিন যেটা ছিল সেটা, আর এই আর মানে হচ্ছে এমন একটা ভগ্নাংশ যেটা কিনা এদের মধ্যে কমন রেশিও আর কি, হ্যাঁ, মানে সাধারণ কি বলবো, সাধারণ অনুপাতও বলতে পারো, মানে এমন একটা পার্ট যেটা কিনা এর সঙ্গে গুণ করলে পরেরটা আসছে।
যেমন এখানে দেখো প্রথম পদটা 1 রয়েছে, তাহলে ঠিক তার পরেরটা যেহেতু 2 রয়েছে, তার মানে তুমি বুঝতে পারছো তারপরে 4 রয়েছে, মানে এখানে দেখো 2 করে করে বাড়ছে, তাই না? তারপরে দেখো 8 রয়েছে, তার মানে আমি এখানে এরকম বলতে পারি প্রথম পদ a মানে হচ্ছে 1, তার মানে a সমান 1 বলতে পারছি। আর এই r এর মানটা দেখো এখানে কিন্তু যেহেতু ar সমান আবার 2 হয়ে যাচ্ছে, তাহলে ar যেহেতু 2 হয়, তাহলে এখানে আমরা 1 বসালে r এর মানটা 2 পাচ্ছি, যেহেতু দ্বিগুণ হচ্ছে। মনে রাখবে এইটা তোমাকে বুঝতে হবে, দ্বিগুণ যদি হয় তাহলে r এর মান হচ্ছে 2, আর a যেটা প্রথম সেটা হচ্ছে a এর মান হলো। যদি এখানে 3 গুণ করে হতো, তারপর দিন 6 টাকা হতো, বা 3 টাকা তারপর দিন হতো 6 টাকা, ঠিক আছে, যদি এরকম হতো তাহলে কিন্তু r এর মানটা তখন আবার তোমার হয়ে যেত, এখানে r এর মানটা হয়ে যেত তখন কত, 3 গুণ, যেহেতু তারপরে 6 না তারপরে 9 হবে, হ্যাঁ 3 গুণ করে যাচ্ছেন তারপরে 9 হবে। যদি এরকম হতো তখন কিন্তু r এর মানটা 3 হতো। এইভাবে যদি চলে তাহলে এস এন মানে এখানে এস 12, এটা হচ্ছে সমষ্টির সূত্র, এটা মানে হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, এটা হচ্ছে সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। এবার দেখো a মানে আমরা 1 জানি, r মানে 2 টু দি পাওয়ার এখানে n এর মান হচ্ছে 12, বুঝলে, n এর মান 12 মাইনাস এখানে 1, নিচে হয়ে যাচ্ছে বা এখানে 2 মাইনাস 1, নিচে তো 1 হচ্ছে, তাহলে 12 টু টু দি পাওয়ার 12 মানে 10 মানে হচ্ছে 1024, টু টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024, তাহলে আরো 2 গুণ করলে 2048, আরো 2 গুণ করলে 4096, তাই না? তাহলে এই 4096 থেকে 1 কম, তাহলে 4095 হয়ে যাবে আমার এখানে উত্তর। কত না, সে 12তম দিনে 4095 টাকা কিন্তু গোছাতে পারবে, সব মিলে এত টাকা তার কাছে থাকবে। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এই সূত্রটা, তাহলে তোমরা এই অঙ্ক করতে পারবে। চলো এর পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক একদম সহজ একটা অঙ্ক, কিছুই নেই। বলছে একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা আমি জানি, ক্ষেত্রফল জানি, তাহলে বলছে মাঠটির দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য। দেখো একটা সহজ কথা যদি আমি বলি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি x হয় আর প্রস্থ যদি y হয়, তাহলে যোগ করে তার সঙ্গে 2 দিয়ে গুণ করলে পরিসীমা আসে, এটা হচ্ছে আমার 20 সঙ্গে সমান। আর একটা হচ্ছে যদি গুণ করা হয় তাহলে আমাদের ক্ষেত্রফল আসে, সেটা হচ্ছে 24। দেখো এইটা দিয়ে যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে 10। এবার আমাদেরকে বার করতে বলছে x মাইনাস ওয়াই, আমরা জোর করে এটাকে a স্কোয়ার বার করব, তাহলে আমাদের যে সেই অঙ্কটা হয়ে যাবে। ফর্মুলায় ফেলছি x প্লাস ওয়াই, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, মাইনাস 4ab, 4 ইন্টু এ বি, এ বি বলতে এক্স ওয়াই, তাহলে এখানে আমাদের এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা জানি 10, তাকে ঘিরে দিয়ে আমরা স্কোয়ার দেবো, মাইনাস 4 ইন্টু 24, তাহলে দেখো প্রথমটা স্কোয়ার করলে 100, এটা হচ্ছে 96, বিয়োগ করলে 4। এবার যেহেতু এক্স মাইনাস ওয়াই বার করতে হবে, তাহলে আমাদেরকে রুট করতে হবে, রুট 4 মানে কত হবে, তখন হয়ে যাবে আমাদের 2। তাহলে এখানে অপশন কিন্তু অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এদের মধ্যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য হচ্ছে অপশন ডি। দেখো ছোট্ট ছোট্ট অঙ্ক তোমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু তোমরা পেরে যাবে। চলো আমরা পরবর্তী অঙ্কে যাব। পরের অঙ্ক কি বলছে, একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 10.3 বছর, এদের মধ্যে 3 জনের গড় বয়স হচ্ছে 12 এবং অন্য 5 জনের গড় বয়স হচ্ছে 9, হলে বাকি যে দুজন আছে তাদের গড় বয়স কত সেটা আমাদেরকে বার করতে বলছে। তার মানে আমরা টোটাল 10 জনের জানি কত বছর, এখানে হচ্ছে গড় বয়স যেটা, তাই 10 জনকে দিয়ে গুণ করলে ওটা হচ্ছে 103 হয়ে যাচ্ছে এত। এবার 3 জনের 3 বারং 36 আর 5 জনের 5 9 45, তাহলে 36 আর 45 যদি আমরা যোগ করি সেটা কত হবে, সেটা আমাদের এখানে হয়ে যাচ্ছে 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 81। আমরা এই 81টা এখান থেকে বিয়োগ করে ফেলবো, যেটা থাকবে যে দুজন তোমার বাকি রয়েছে এটা হচ্ছে তাদের বয়সের সমষ্টি, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে উপরে হয়ে যাচ্ছে কত, প্রথমে 2, তারপরে এখানে হয়ে যাচ্ছে আমাদের 2 22, আর এখানে দেখো 2 দিয়ে কাটাকুটি করলে 11। কতটা সহজ অঙ্ক দিয়েছে, এখানে অপশন এ কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও, তাহলে তোমরা পেরে যাবে। পরবর্তী অঙ্কে যাব। এখানে কি বলছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা যথাক্রমে 21, 36, 66 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদেরকে সবার প্রথমে যেহেতু পূর্ণবর্গ সংখ্যার কথা বলছে, তাহলে এই 21, তারপরে 36, তারপরে 66, এদের প্রথম কথা হচ্ছে লসগু করতে হবে। ঠিক আছে, চলো লসগু করে অন্যভাবে করা যাবে, আমি তোমাদেরকে আরো একটা টেকনিক বলে দেবো। তো সবার প্রথমে যেহেতু আমি এটাকে 2 দিয়ে দিতে পারছি, প্রথমে 21টা যাচ্ছে না কিন্তু দুজন তো যাচ্ছে, তাহলে দেওয়া যাবে 18 দুগুণ 36 আর 33 দুগুণ 66।
এবার দেখো আর 2 দিয়ে আমি দিতে পারছি না, এবার আমাকে 3 দিয়ে দিতে হবে। তাহলে প্রথমে হচ্ছে 7, তারপরে হয়ে যাচ্ছে এখানে 6, আর এখানে হয়ে যাচ্ছে 11, তাই তো। আর তো আমি এখানে কিছু দিয়ে দিতে পারবো না। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের পূর্ণবর্গ যখন হতে হবে তখন এইটা দেখো 3 দুগুণ গুণ করলে 6 হচ্ছে, তাহলে 6 ইন্টু এখানে একটা 6 আছে, তাহলে 6 এর সঙ্গে দেখো 7, আর এটা হচ্ছে আমাদের 11। এবারে আগে এই সংখ্যাটাকে পূর্ণ মানে বর্গ হতে হবে। তাহলে পূর্ণবর্গ যদি হতে হয় তাহলে প্রথম কথা 11 দিয়ে আবার একটা গুণ করতে হবে, আবার একটা 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এইটা হয়ে যাবে পূর্ণবর্গ। এবার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা এত দ্বারা বিভাজ্য। তাহলে এদেরকে আমাদেরকে এবার গুণ করতে হবে, ঠিক আছে। দেখো এখানে 6 6 36, 36-এর সঙ্গে আমরা এখানে 49 গুণ করব। আচ্ছা দাঁড়াও, আমি এখানে প্রথমে 36 হচ্ছে, তারপর হচ্ছে 49, তারপরে 11 ইন্টু 11। আচ্ছা 11 দিয়ে আমরা একটা গুণ করব, মানে এটা আগে গুণ করে নিই। তাহলে এখানে হচ্ছে 36 আর 49, তার মানে হচ্ছে 4936, 6 9 54, 4 হাতে আমাদের 5, 4 6 24, 24 আর 5-এ হচ্ছে আমাদের 29। এরপরে চলে আসো, এখানে হচ্ছে আমাদের 3 9 27-এর 7, হাতে আমাদের 2, আর 3 4 12 আর 2 14। তাহলে এখানে হচ্ছে 4, তারপরে হয়ে যাচ্ছে আমাদের 9-এর সাথে 16 6, হাতে থাকছে 1, 4 আর 2 6 আর 1 7, এখানে হচ্ছে 1700। এই দুজনকে গুণ করলে এটা আসছে। এবার এই 11 ইন্টু 11 আমি এটা আলাদা রেখেছি। এবার দেখো 11টা আমি কেন তোমাদেরকে আলাদা রেখেছি, 11 দিয়ে গুণ করা খুব সহজ বলে। হ্যাঁ, এই 1 আর এই 4, মানে প্রথম একটা 11 দিয়ে আমি গুণ করে ফেলছি। দেখো কিভাবে 11 দিয়ে গুণ করলে এই 4 আর এখানে 1 এটা দূরে দূরে লিখবে, শেষের দিকে যোগ করো, যোগ করলে 0, মানে 10-এর 0, হাতে 1 থাকছে। আবার এই 6-এর সঙ্গে 7 যোগ করো, যোগ করলে কত হচ্ছে 7 6 13, হাতে 1 14 4। এবার আমাদেরকে এর পরে চলে এসো, এখানে 1 আর এই 7 যোগ করলে 8, হাতে 1 থাকছে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 9। তাহলে 19404, এটাকে সঙ্গে আবার 11 দিয়ে যদি গুণ করি, তাহলে প্রথমে এই 1 আর 4 আমি লিখে নিলাম। এর প্রথম 4 এখানে দেখো শূন্যর সঙ্গে যোগ করলে 44। এই যে দুটো 44 আসলো, মানে আমরা একদম সরাসরি অপশন সি উত্তর বলে দিতে পারছি, ঠিক আছে। একটু বড় ডেটা দিয়েছে, তো এর বাকিটা আর আমাদের এখানে দেখো পুরো পরিষ্কার। এখানে যদি আমরা পরের এর সঙ্গে এটা যোগ করলাম, এটা হলো, তারপরে যদি আবার যোগ করে দেখো আবার এখানে এটাও 4 আসছে, ঠিক আছে। 9 4 13 3, হাতে আমাদের 1 10। এবার যেহেতু এখানে 10 হয়ে যাবে, তখন কিন্তু এটা 2 হয়ে যাবে। 10 এখানে দেখো কিন্তু আমাদের সরাসরি উত্তর হয়ে যাচ্ছে 21344। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এছাড়া আর একটা মেথডে তোমরা করতে পারো, সেটা হচ্ছে এই অঙ্কটাকে দেখো এটা 36, সুতরাং 4 আর 9 36। তাহলে আমাকে দেখতে হবে 4 দ্বারা বিভাজ্য কে কে সংখ্যা। প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। তাহলে 4 দিয়ে টেস্ট করে লাভ নেই, 9 দিয়ে টেস্ট করতে হবে। দেখতে হবে এর মধ্যে কোন কোন অপশানগুলো 9 দিয়ে যাচ্ছে। তারপরে দেখতে হবে যদি যারা 9 দিয়ে যাচ্ছে, এবার আমাদেরকে টেস্ট করতে হবে 21 যখন রয়েছে, আগে 66-র কাছে চলে এসো। 66 মানে 11 আর 6। তাহলে এবার দেখতে হবে আমাদের কে কে 11 দিয়ে ভাগ যাচ্ছে, সেটা টেস্ট করে নিতে হবে। যদি তাও না হয়, লাস্টে আমাদেরকে 7 দিয়ে টেস্ট করতে হবে, 7 দিয়ে কে কে ভাগ যাচ্ছে দেখবে, তারপরে তোমরা অপশানটা পেয়ে যাবে। একটু হয়তো লেন্দি হবে, যেহেতু এখানে অনেকে দেখতে পাচ্ছি 4 দিয়ে ভাগ যাচ্ছে। চলো ওটা তোমরা পারলে করে নিও, ঠিক আছে। এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন কি বলছে, এক কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 25% লাভ করে, সে তাহলে 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয়? আচ্ছা মনে রাখবে 1 মিটার মানে 100 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে যেহেতু 25% লাভ করছে, তার মানে কিন্তু সে 100 মিটার করে কাপড়, 100 সেন্টিমিটার কাপড় কিন্তু সে দিচ্ছে না, ঠকাচ্ছে। তাহলে সেইটা আমাদের কিন্তু বার করতে হবে। তাহলে আমরা প্রথম কেস করব যে এই 25%, তো এই 25%-এ সে যদি কাপড় কতটা পরিমাণ কম দিচ্ছে, কত পার্সেন্টেজ কম দিচ্ছে, আমরা সেটাকে একটু বার করে নেব। সেটা কিভাবে করতে হবে, এই 25 নিচেই আমরা লিখব এখানে 100 + 25,
ঠিক আছে, 100 প্লাস হচ্ছে 25, তার মানে এখানে হয়ে যাবে 25, হলে উপরে হয়ে যাচ্ছে 25 আর নিচে হয়ে যাচ্ছে 125। এটাকে একটা 100% বার করবে, এটা 100% বার করলে কাটাকুটি করে দেখো এটা 5, তাহলে এটা হচ্ছে 20। তার মানে সে 20% কম দেয় বলে তার 25% লাভ হয়। ঠিক আছে, তাহলে 100 সেমিতে সে কতটা 20% চাপিয়ে দাও, তাহলে 80, 20% কম দেবে তাহলে 80 দেবে, তাহলে 80 সেমি কিন্তু সে 100-র পরিবর্তে 80 দেবে। এইভাবে করতে পারো। অথবা আরও একটা মেথড তোমাদেরকে বলি, এই 25%-এর ফ্র্যাকশন মান জানো 1/4, তাই তো? এই 1/4টা যেহেতু কাপড় কি হচ্ছে প্রথমে এতটা লাভ করছে, তাহলে সে কম দেবে কোথায়? তাহলে আমাদের তার জন্য এটাকে এই একটা নিচে গিয়ে যোগ করতে হবে, 5 করলাম, করে একটা 100%, বা এটা 1/5 মানে কি বলো তো, 1/5 মানে 20%, তাহলে 100 সে 20 করে কম দেওয়া শুরু করছে, তাহলে 1 মিটার মানে তো 100 সেন্টিমিটার, তাহলে 20 সেমি কম দেবে, তাহলে 80 সেমি সে দেবে। 1 মিটারের পরিবর্তে সে 80 সেন্টিমিটার কাপড় দেবে, তখন তার কিন্তু 25% লাভ হবে। ঠিক আছে, চলো 23 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস করতে চাইলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও। এই মুহূর্তে বিগ অফার চলছে 399, মনে রাখবে আমরা এর প্রাইসটা নেই 699। ঠিক আছে, অনেকে আমাদের সঙ্গে এই 699 টাকাই ব্যাচে ভর্তি হয়ে তারা পড়ছে বা পড়েছেও। তো সুতরাং তোমরা এই মুহূর্তে অফারটা পাচ্ছ 399-এ। 3 মাস ধরে একটা বার আমার সঙ্গে ম্যাথের ক্লাসটা করে নাও, আমি তোমাদেরকে একদম হাতে ধরে ধরে ম্যাথ করাই। ঠিক আছে, আমরা কিন্তু পরপর প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের কিন্তু ব্যাচ চলছে। তোমরা আমার নতুন ব্যাচ চলে এসছে, তোমরা সামনে প্রচুর পরীক্ষা পাবে তোমাদের, তো একদম জিরো থেকে তোমরা ম্যাথটাকে তুলে নিতে পারবে। অনলাইনে স্পেশালভাবে ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। চলে এসো, ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিও, আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। পরের অঙ্কটা দেখো কি বলছে। বলছে ৯,১৯৫ টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের মধ্যে প্রাপ্ত টাকা যথাক্রমে ৪৫, ৬০ এবং ৯০ টাকা নিয়ে নিলে বাকি টাকা মূলধনের অনুপাতে তারা ভাগ পাবে। সেটা কত? অনুপাতটা কত? বাকি এখানে মূলধন না, জাস্ট অনুপাত বলেছে, 2:3:4। তাহলে বলছে বি এর টাকা কত পেয়েছিল সেটা আমাদের বার করতে হবে। আমরা সবার প্রথমেই একটা জিনিস এখান থেকে করে নেব, দেখো ভালো করে বোঝো। এই যে ৯,১৯৫ টাকা কত টাকা করে নিয়ে নিচ্ছে, এ নিচ্ছে এই টাকা, বি নিচ্ছে এটা, সি নিচ্ছে এটা। তাহলে দেখো এখানে ৯ আর ৫, মানে ৯ আর এখানে হচ্ছে ৬০ টাকা আর হচ্ছে ৯০ টাকা, মানে ১৫০ টাকা, ১৫০-র সঙ্গে ৪৫ যোগ করো, তার মানে হচ্ছে ১৯৫ টাকা। তার মানে পড়ে রইল ৯,০০০ টাকা। এই ৯,০০০ টাকা এই অনুপাতে ভাগ করে ফেলো, অঙ্ক শেষ হয়ে যাবে। তার মধ্যে বি কত পাবে? তাহলে ৯,০০০-এর মধ্যে বি পাবে, বি এর আনুপাতিক ভাগার 3 এখানে যোগ করো, যোগ করলে হচ্ছে ৫ আর ৪ ৯, তার মানে এটা কাটাকুটি যদি করে দিই তাহলে ৩,০০০ হচ্ছে। যেহেতু ৩,০০০ তার সঙ্গে ৩ গুণ করলে এখানে দেখো, আচ্ছা ১ সেকেন্ড, এটা হচ্ছে ৯ মানে ১ হবে, তাহলে ৩,০০০, জাস্ট ৩,০০০। এবার এই ৩,০০০ টাকাটা কোথাও দেখো তোমরা কিন্তু অপশনে উত্তর পাবে না, অনেক সময় দিয়ে দিতে পারে, কারণ এখানে বি এর টাকা, তাহলে বি এখানে আগে থেকে ৬০ টাকা পেয়েছিল, তাহলে এর সঙ্গে আর ৬০ টাকা যোগ করে দিতে হবে। ওকে, তাই 3060 অপশন ডি তে সঠিক উত্তর পড়ে রয়েছে। ঠিক আছে, চলো এর পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা কি বলছে, খুব ভালো একটা অঙ্ক, এবং এই অঙ্কটা সত্যি কথা বলতে খুব কনসেপ্ট দিয়ে তোমাকে করতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলছে এবিসি একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট, এবং বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত। ভেরি গুড, তাহলে এ একটা ঘাট আর এখানে সি একটা ঘাট, ঠিক তার মাঝে রয়েছে বি ঘাটটা। ওকে, মানে মাঝখানে রয়েছে। কনসেপ্ট দিয়ে উত্তর দেবো, একদম কোনো অঙ্ক করতে হবে না। দেখো, আচ্ছা এবারে বলছে নদীর স্রোত সি থেকে এ এর দিকে, তাহলে নদীর স্রোতটা হচ্ছে সি থেকে এ এর দিকে, মানে এই যে ঢেউটা, এই যে আমি বেঁকিয়ে দিলাম, এটা এদিকে যাচ্ছে। ওকে, চলে এসো, সি থেকে এ এর দিকে যদি ঢেউ হয়, ঢেউটা এদিকে যদি যাই, তাহলে এবার আমরা এখান থেকে নৌকা, বলছে একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে, তাহলে একটা নৌকা প্রথমে এ থেকে বি পর্যন্ত গিয়ে
এতে ফিরে আসতে 6 ঘন্টা 20 মিনিট সময় নেয়। তাহলে এখানে আবার বি থেকে আবার এতে ফিরে আসবে, তার 6 ঘন্টা 20 মিনিট কিন্তু সময় নেবে। তাহলে এখানে দেখো এই যে 6 ঘন্টা 20 মিনিট যে সময়টা, এই সময়টা কিন্তু সে নদীর স্রোতের দিকে যাচ্ছে, আবার স্রোতের বিপরীত দিকেও যাচ্ছে, মানে অনুকূলে প্রতিকূলে দুটোই যাচ্ছে। তাহলে কোন দিকে কতটা গিয়েছে আমরা কিন্তু সেটা পুরোপুরি জানি না। খুব ভালো, চলো এবার আমরা দেখে আসি, আরো একটু পড়ি। এর বলছে নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় লাগে, মানে এই এ থেকে সি পর্যন্ত সরাসরি চলে যাবে, তার 8 ঘন্টা সময় লাগবে। আচ্ছা তাই যদি হয়, তার মানে এই বি পর্যন্ত যেতে তার নিশ্চয়ই কতটা সময় লেগেছে, যেহেতু এটা বিটা কোথায় অবস্থিত, ঠিক মাঝখানে, তাহলে অর্ধেক অর্ধেক, তার মানে এইটুকু 4 ঘন্টা সময় লাগছে, আর এদিকে 4 ঘন্টা সময় লাগছে, এবং এটা স্রোতের বিপরীতে যাচ্ছে। তাহলে বি থেকে যখন এতে আসছে তখন স্রোতের বিপরীতে এই 4 ঘন্টা সময় এ থেকে বিয়োগ করলে এই এ থেকে বিতে যাওয়ার সময়টা বেরিয়ে যাচ্ছে না। তার মানে 6 ঘন্টা থেকে 20 মিনিট থেকে এটা তো এইখানে তো স্রোতের বিপরীতে যাওয়ার ব্যাপারটা হচ্ছে, মানে স্রোতের বিপরীতে এ থেকে বিতে যে যাচ্ছে যে সময়টা, সেই সময়টাতে আমাদের এখান থেকে যদি মাইনাস করি 4 ঘন্টা, তাহলে 2 ঘন্টা 20 মিনিট আমাদের আসছে। তাহলে এই 2 ঘন্টা 20 মিনিট আমাদেরকে এবার প্রশ্ন জিজ্ঞাসা করছে সি থেকে এতে ফিরে আসতে নৌকার কত সময় লাগবে। দেখো আমরা এখানে কি বার করলাম বলতো, এই 2 ঘন্টা 20 মিনিটটা কি, এই 2 ঘন্টা 20 মিনিট হচ্ছে যে এটা এই বি থেকে এতে ফিরে আসার টাইম। ওকে, তার মানে এই যে ফিরে আসার টাইম এদিকে যা লাগবে, নিশ্চয়ই এদিকেও তাই লাগবে, এই সি থেকে বিতে ফিরে আসার জন্য সেই একই টাইম লাগবে, কারণ এটা তো একই ডিস্টেন্স। তাহলে এর সঙ্গে একটা 2 দিয়ে গুণ করে ফেলো, আনসার বেরিয়ে যাবে 4 ঘন্টা 40 মিনিট। খুব কনসেপ্ট দিয়ে উত্তর দিতে হবে, একবার বুঝে নাও, এখানে অপশন এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? যদি তোমাদের আচ্ছা এখানে 4 ঘন্টা 40 মিনিট, সরি এখানে বি উত্তর 4 ঘন্টা 40 মিনিট, যেহেতু 2 দিয়ে দুজনেরই গুণ হবে। যদি তোমাদের এর পরে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাও, এবং এর সঙ্গে তোমরা ডব্লিউবিপির এবং কেপির কোন ইয়ারের কোশ্চেন পেপার, সে প্রিলি হোক আর মেন্স হোক, যেটাই হোক না কেন, তোমরা আমাকে সেই পরীক্ষার প্রশ্ন কোনটা করতে হবে আমাদেরকে একটু জানিয়ে দাও, আমরা সেটাকে তোমাদের করিয়ে দেবো। আর সবশেষে একটা কথা বলি, আমাদের স্পেশাল গ্রুপ আছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওখান থেকে তোমরা গ্রুপে টুপে জয়েন থাকো, তাহলে দেখবে আমি যখনই তোমাদেরকে ক্লাস দেব তখনই তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? চলো, আর ডিটেলসে আরও অন্য কিছু জানার থাকলে, কোনো তথ্য বলার থাকলে আমাকে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। কোনো অঙ্ক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারো, আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো, এবং তোমরা যদি কোনো বই নিতে চাও তোমাদের ডব্লিউবিপির জন্য বা কেপির জন্য, বই হচ্ছে বেটার বুকস হচ্ছে, এখানে জাস্ট ডবল ট্যাপ করো, ডবল ট্যাপ করে একবার ভিজিট করে আসো, ক্লাস আমার এখন শেষ হয়ে গিয়েছে, তোমরা একবার ভিজিট করে আসো, যে বইগুলো তোমাদের প্রয়োজন সেই বইগুলো জাস্ট একবার দেখে নিয়ে যাও, ঠিক আছে? নিতেই হবে না, জাস্ট চোখ বুলিয়ে রাখো যে ওই বইগুলো দেখো যে তোমাদের কোনটা সুবিধা হয়, যখন তোমাদের মনে হবে যে এই বইটা প্রয়োজন তখন তার মধ্যে ওই বইটা নিয়ে নেবে। আমি যে সমস্ত বইগুলো বেটার সেই সমস্ত বইগুলো কিন্তু রেখেছি, এবং এছাড়া এখানে দেখবে অনেক প্রোডাক্ট এখানে অ্যাড করা আছে, যে সমস্ত প্রোডাক্টগুলো তোমাদের নিত্য প্রয়োজনীয় লাগে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ওকে, চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদেরকে এই 25 নম্বর অঙ্কটা এইচডব্লিউ ছেড়ে দিলাম, এই 25 নম্বর ম্যাথটা তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে প্রত্যেকে, একটা করে কমেন্ট করে দাও প্রত্যেকে, এবং একটা ছোট্ট লাইক করে রাখো, এর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমাদের অনেক হেল্প হবে। অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। চলো, তাহলে আজকে আমরা এখানেই ক্লাসটা ছাড়লাম, প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।